সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায়ের রচিত সত্যায়তনের ইতিবৃত্ত শুনছেন। আজ দ্বিতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদটি বেশ দীর্ঘ, তাই দ্বিতীয় পরিচ্ছেদটি কয়েকটি পর্বে পাঠ করব। আজ দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম পর্ব। সপ্তর্ষি যোগজীবনানন্দ সত্যকেই তাঁর জীবনের লক্ষ্য করেছিলেন। গুরু সদ্রূপানন্দ স্বামীর পরিচালনায় পেরেছিলেন নিজেকে প্রকৃত সত্যে প্রতিষ্ঠিত করতে, তাই তিনি সত্য ঋষি, সপ্তর্ষি। তিনি সন্ন্যাসী, গেরুয়া পরিহিত। গেরুয়াধারী সন্ন্যাসী তাঁর পূর্বাশ্রমের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন না, বিশেষত সহধর্মিণী বা সন্তানের সঙ্গে যোগাযোগ করেন না। সাধারণত সন্ন্যাসী বলতে এই ভাব গ্রহণ করা হয়ে থাকে, কিন্তু বৈদিক যুগে ঋষিগণ সহধর্মিণী সহ থাকতেন এবং তাদেরকে সঙ্গে করেই তাঁরা সত্য সাধনায় সাফল্য লাভ করেছিলেন। মধ্যযুগে বা আধুনিক যুগে কোনো কোনো মহাপুরুষ সহধর্মিণীকে অস্বীকার করেননি। আমাদের সপ্তর্ষি স্বামীজি সেই রকমই মহাপুরুষ, যিনি সহধর্মিণী ও কন্যাকে অস্বীকার করেননি। তাছাড়া গেরুয়া পড়লেও তাঁর সঙ্গে দণ্ড বা কমণ্ডলু কখনো দেখিনি ছোটবেলায়। তিনি একটা আলাদা আচার আচরণ বেশবাসযুক্ত ঘেরাটোপের খোলসে নিজেকে দূরত্বে রাখতে পছন্দ করতেন না। সংসারী মানুষজনের সঙ্গে স্বাভাবিক পথপ্রদর্শনকারী বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপিত করতেন। আচার্যের দায়িত্ব পালন করলেও বড় সহজ ছিল তাঁর স্বভাব, কারণ তিনি যে শব্দযোগী, সন্তবাদী। তাই উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, এই কথাটি সর্বতোভাবে প্রযোজ্য ছিল তাঁর ক্ষেত্রে। প্রকৃতপক্ষে যিনি স্বয়ং মহাপুরুষ, তাঁর আলাদা আচরণ বা কৌশল লাগে না নিজেকে গ্রহণযোগ্য বা প্রতিষ্ঠিত করতে। ভক্তজন তাঁকে দেখে, তাঁর সঙ্গে কথা বলে মুগ্ধ হতেন, এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন। সেই আকর্ষণ যারা তাঁর সঙ্গ লাভ করেছিলেন তারা উপলব্ধি করেছেন। সকলের সঙ্গে তার এই সহজ মেলামেশা থাকলেও তাঁর সহজ সত্তার কোনো ব্যতিক্রম হয় না। তাঁর এই সহজ ভাব সত্যায়তনের ইতিহাসে উল্লেখ থাকা খুবই প্রয়োজনীয়, কারণ শান্তবাদী ভাবধারার আদর্শই সত্যায়তনকে এক বিশিষ্ট মর্যাদা দিয়েছে। তাঁর এই ভাবধারার সঙ্গে পরিচিত করানোর জন্যই সত্যায়তনের ইতিবৃত্তের অবতারণা। আগেই বলেছি সত্যায়তন মহামন্দির প্রতিষ্ঠার কথা। এখন সত্যায়তনের গঠনের সঙ্গে সঙ্গে চলেছে নতুন সত্যাশ্রয়ীদের আগমন। এছাড়া সত্যায়তন প্রতিষ্ঠার আগেও কিছু কিছু সত্যাশ্রয়ী তাঁর অনুগামী হয়েছেন। ওইসব সত্যাশ্রয়ী ক্রমে ক্রমে সত্যায়তনের গঠন ও পরিচালনের ক্ষেত্রে নিজেদের নিযুক্ত করেছেন। ইতিবৃত্তে তাঁদের কথাও আসবে ক্রমে ক্রমে। গুরুকন্যা উমার কথাই প্রথমে বলি। তিনি ছিলেন আশ্রমবাসিনী। তাঁর ডাকনাম ছিল রানী। আশ্রম ও গ্রামের সকলে তাঁকে পিসিমা বলেই ডাকতেন। তাঁর কাছে শোনা, পূর্ববঙ্গের এক গ্রামে তাঁদের বাড়ি হলেও তাঁরা কলকাতায় থাকতেন। তাঁদের নিজেদের বাড়ি ছিল মনোহরপুকুরে। পরবর্তীকালে নতুন রাস্তা হওয়ায় সে বাড়ি ভাঙা পড়ে। সপ্তর্ষি টালিগঞ্জের কাছে আদিগঙ্গার তীরে এক আশ্রমে ব্রহ্মানন্দ স্বামীর কাছে দীক্ষা নেন। আশ্রমের নাম ছিল রসা ঋষি আশ্রম। কিন্তু ওখানে তাঁর তৃপ্তি হল না। সেই সময় তিনি সংস্কৃত পড়ার জন্য কাশী যান। কাশীতে প্রায় বছর 5 ছিলেন। ওই সময় তাঁর স্ত্রী মনোরমা, কন্যা উমা সহ সকলকে নিয়ে উমার জ্যাঠামশাই কালীঘাটে ভাড়া বাড়িতে আসেন। ততদিনে সপ্তর্ষির মাতৃদেবী গত হয়েছেন। তখনও তিনি সপ্তর্ষি হননি। তাঁর পূর্বাশ্রমের নাম ললিতমোহনী ছিল। যোগ জীবনানন্দ কাশীতে থাকাকালীনই একদিন দশাশ্বমেধ ঘাটে সদ্গুরু সদ্রূপানন্দ স্বামীর দেখা পান। তাঁর সঙ্গে কথা হয়
এবং দীক্ষা নিতে চাইলে পরমগুরু নিরস্ত করেন এবং বলেন, পরে হবে। যোগজীবনানন্দ কাশীতে থেকে যান এবং প্রায় বছর 5 পরে কাশীতেই তাঁর গুরুর সঙ্গে পুনরায় দেখা হয় এবং তিনি গুরুর সঙ্গে হিমালয়ে চলে যান। সেখানে খুব অল্প দিনেই শান্তবাদী শব্দযোগ অবলম্বনে পূর্ণ সত্য দর্শন করে তিনি গুরুর কাছে সত্তর্ষি উপাধি লাভ করেন এবং গুরুর আদেশে প্রবজ্জা নিয়ে বেরিয়ে পড়েন। পরিব্রাজক অবস্থা শেষ হলে নতুন অধ্যায়ের সূচনা হয়। পরিব্রাজক অবস্থার পর শ্রীমৎ সত্তর্ষি কলকাতায় আসেন। গুরু কন্যার কাছে শোনা, ওই সময় সত্তর্ষির মাতৃদেবী গত হয়েছেন। মনোহরপুকুরের বাড়ি ভাঙা পড়েছে। সত্তর্ষির অগ্রজ তখন কালীঘাটে থাকেন এবং তাঁর পরিবারেই গুরুমা এবং গুরুকন্যা থাকেন। সত্তর্ষি প্রথমে এসে সাহানগরের এক পরিত্যক্ত শিব মন্দিরে ডেরা বাঁধেন। ওইখানে রাস্তার উল্টো দিকে ছিল ননিমা, পরে যার নাম অরুণানন্দামা হয়, তাঁর শ্বশুরবাড়ি। ননিমা সত্তর্ষিকে দেখে তাঁর কাছে দীক্ষা নেন। যতদূর জানা যায়, ননিমা আগে থেকেই গেরুয়া পরতেন এবং পরিব্রাজিকা ছিলেন, তবে মাঝে মাঝে ছেলের কাছে সাহানগরে আসতেন। সত্তর্ষি যখন সাহানগরে এসে থাকলেন, সম্ভবত সে খবর তিনি বাড়িতে জানিয়েছিলেন। উনি পরিব্রাজক থাকার সময়ও মাঝে মাঝে বাড়িতে চিঠি দিতেন। একথা বলার কারণ, গুরুকন্যার কাছে শোনা, ওনার সাহানগরে থাকাকালীন প্রতিদিন সকালে তিনি বাবার সঙ্গে দেখা করতেন। সত্তর্ষি মেয়েকে খুবই স্নেহ করতেন। উমা ছিল তাঁর খুবই আদরের। যা হোক, যেহেতু ননিমা তখন সত্তর্ষির শিষ্যা এবং ওখানেই তিনি উমাকে দেখেন। উমাকে সঙ্গে নিয়ে ননিমা কালীঘাটের বাড়িতে এসে গুরুমার সঙ্গে দেখা করেন। গুরুমার ইচ্ছা একবার সত্তর্ষির দর্শন লাভ। ননিমা চেষ্টা শুরু করলেন এবং গুরুদেবকে বুঝিয়ে একদিন বিকেলে তাঁকে নিয়ে কেওড়াতলা শ্মশানের পাশে যে বাগানসহ মন্দির আছে সেখানে এলেন। গুরুমাকে আগেই বলা ছিল তিনি উমাকে সঙ্গে নিয়ে ওইখানে আসেন। গুরুকন্যার কথায় আমি বাবাকে দেখেই দৌড়লাম। বাবা পিছন ফিরে আমাকে দেখে বললেন, তুমি এসেছ? আমি বললাম, মাও এসেছে, ওই যে। মা এগিয়ে এসে প্রণাম করলেন। তখন ননিদি আমাকে বললেন, চল তোকে বাগানটা ঘুরিয়ে আনি। আমি ওনার সঙ্গে গেলাম। অনেকক্ষণ পরে ফিরে এসে দেখি মা ও বাবা মুখোমুখি দাঁড়িয়ে আছেন। আমি আসতেই মা আমার হাত ধরে বললেন, চল বাড়ি যাই। যাবার আগে বাবাকে প্রণাম করলেন। চলে যেতে যেতে দু একবার ঘাড় ঘুরিয়ে দেখলেন। আমি চুপচাপ চলে এলাম মার সঙ্গে। গুরুমা ছিলেন জমিদারের মেয়ে, খুবই ব্যক্তিত্ব সম্পন্না। দাদাদের সঙ্গে নীতিগত কোনো কারণে তার কিছু বিরোধ ছিল, তাই তিনি দাদাদের কাছে যেতেন না, তবে তিনি মাসোহারা পেতেন। পরবর্তীকালে তিনি ভাসুরের থেকে আলাদা হয়ে বাগবাজারে বাসা ভাড়া করে থাকতেন। 1333 বঙ্গাব্দে অর্থাৎ 1926 খ্রিস্টাব্দে আশ্রম পত্তন হলে ইংরেজি 1927 সালের মার্চে দোল পূর্ণিমায় প্রথম বাৎসরিক উৎসব হয়। 1335 বঙ্গাব্দে 1928 সালে দোল পূর্ণিমায় দ্বিতীয় বর্ষ বাৎসরিক উৎসবের সময় ছাপানো আবাহনপত্র প্রকাশিত হয়। ওই আবাহন পত্রিকায় দেখেছি ওই সময় সাধনপন্থা, সত্যপন্থা ও সত্যবাণী ছাপানো হয়ে গেছে। সাধনপন্থা সত্যাশ্রয়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান বই। এই বইয়ের প্রথম সংস্করণ হয়েছিল 1928 সাল আশ্রম শুরু হবার পর। তখন প্রায় সব বই ছাপানো হয়েছিল কলকাতার শ্রীকৃষ্ণ প্রিন্টিং ওয়ার্কসে, আপাত চিতপুর রোডে। সত্তর্ষি নিজেই তখন ছাপার কাজ দেখতেন। সাধনপন্থা ছাপানো হলে উনি 7-10 দিন অন্তর অন্তর কলকাতা গিয়ে প্রুফ দেখে দিয়ে আসতেন। কলকাতায় ওই প্রেসেই রাত্রিবাস করতেন। প্রেস থেকে গুরুমার বাগবাজারের বাসা খুব কাছেই ছিল। সত্তর্ষি দুপুরের খাওয়াটা গুরুমার কাছেই খেতেন, রাত্রে আর খেতেন না। ওই প্রেসের প্রুফরিডার ছিলেন জিতেনবাবু। তখন পতিতপাবন কুণ্ডু মশাইও বাগবাজারে বাসা ভাড়া করে থাকতেন এবং জিতেনবাবুর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। ওদের মধ্যে ধর্মালোচনা হতো। পতিতপাবনবাবু সুতারকিন স্ট্রিটে তাঁর দোকান জি রে অ্যান্ড কোম্পানি বন্ধ করে ফেরার পথে মাঝে মাঝে জিতেনবাবুর সঙ্গে খানিক গল্পগুজব করে বাসায় যেতেন। সেরকম একদিন পতিতপাবনবাবু প্রেসে এসছেন। জিতেনবাবু ওনাকে বললেন, কুণ্ডুবাবু, একজন সন্ন্যাসী একটি বই ছাপাচ্ছেন, নাম সাধনপন্থা। মনে হয় উনি খুব উচ্চ স্তরের সাধক।
পতিতপাবনের ইচ্ছে হল সাধুর সঙ্গে দেখা করার। জিতেনবাবু বললেন, সাধুজি যখন প্রুফ দেখতে আসবেন তখন খবর দেবেন। কিছুদিন পর জিতেনবাবুর কাছে খবর পেয়ে পতিতপাবনের সত্তর্ষির সঙ্গে সাক্ষাৎ হল। সত্যার্থী পতিতপাবনের কাছে শুনেছি যে সত্তর্ষিকে দেখার সঙ্গে সঙ্গে তাঁর অন্তর উদ্বেল হয়ে উঠেছিল, আর সেই মুহূর্তেই তিনি সত্তর্ষিকে গুরু বলে ভেবেছিলেন। সম্ভবত ওইখানেই পতিতপাবন প্রাথমিক অভ্যাস গ্রহণ। সত্তর্ষি প্রেসে গেছেন, ৫-৭ দিন থাকবেন। সাধন পন্থার পাঠকবৃন্দ জানেন যে ওই বইটির প্রতিটি শব্দ এবং বাক্য অনেক চিন্তাভাবনা করেই সত্তর্ষি লিখেছিলেন এবং ওই বইয়ের প্রুফ দেখতে বেশ সময় লাগত। যা হোক, পতিতপাবন রোজ সন্ধ্যায় প্রেসে আসতেন এবং গুরুদেবের কাছে তত্ত্বালোচনা শুনতেন। পতিতপাবন তাঁর সহধর্মিণী গুরুদাসীকে গুরুলাভের কথা জানালেন। গুরুদাসী গুরুদেবের জন্য একদিন ঘি, চাল এবং ফলমূল পাঠালেন। জিতেনবাবু ওইসব দেখে বললেন, এসব কি হবে? আপনি ভাবছেন গুরুজি ওইসব দিয়ে নিজের হাতে রান্না প্রস্তুত করে খাবেন? উনি রাত্রে প্রায় কিছুই খান না, আর ওইসব উনি একে তাকে দিয়ে দেবেন। তবে গুরু সেবা করতে চান তো সাধুজি চলে গেলে আসবেন। সাধুজির সহধর্মিণী ও কন্যা আছেন, কাছেই ওনার বাসা। আমি সে বাসা চিনি, আপনাকে দেখিয়ে দেব। পরে জিতেনবাবু পতিতপাবনকে গুরুমার বাসা এবং গুরুকন্যাকে দেখিয়ে দেন। সত্তর্ষি সেবারের মতো সত্যায়তন ফিরে এলেন। এদিকে পতিতপাবনের স্ত্রী গুরুদাসীর একটা ব্রত উদযাপন করার কথা। ওনাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় যেতে হবে, এক ব্রাহ্মণ সধবাকে দান দিতে হবে। পতিতপাবন বুদ্ধি দিলেন যে চলো গুরুমার কাছে যাই, কুষ্টিয়ায় গিয়ে কাজ নেই। গুরুদাসী রাজি। সুতরাং ব্রত নিয়ে চলো গুরুমা সকাশে। ওই দিন সকালে ওনারা দুইজনে ফল, মূল, মিষ্টি, শাড়ি ইত্যাদি নিয়ে বাগবাজারে পরিচয় দিয়ে গুরুমার অর্চনা করলেন। প্রথম দর্শনে গুরুমার অযাচিত স্নেহ এবং করুণা লাভ করলেন পতিতপাবন ও গুরুদাসী। এদিকে ওনাদের ইচ্ছে গুরুমাকে একবার নিজেদের বাসায় নিয়ে যান, কিন্তু তিনি খুব কঠোর, কারও বাড়ি যাবেন না, মেয়েকেও পাঠাবেন না। ওই পাড়ায় চণ্ডীমা বলে একজন থাকতেন, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্না। তাকে সবাই খুব স্নেহ করতেন। শ্রী পতিতপাবন তাঁর শরণাপন্ন হলেন। গুরুমা না হোক, গুরুকন্যাকে একবার বাড়িতে আনার জন্য। উনি বললেন, ঠিক আছে, তবে মনোরমা যখন যাবে না বলেছে তখন নিয়ে যাওয়া যাবে না। আমি ওকে বুঝিয়ে উমাকে সঙ্গে নিয়ে যাব। চণ্ডীমা কয়েকদিন পরেই শ্রী পতিতপাবনের বাড়িতে উমাকে নিয়ে যান এবং ওনারা অত্যন্ত স্নেহপূর্বক উমাকে আদর আপ্যায়ন করেন। সেই থেকে পতিতপাবন এবং গুরুদাসী একনিষ্ঠভাবে গুরুমার দেখাশোনা, সেবা শুশ্রূষা করেন ভক্তি ভরে, এবং গুরুকন্যাকেও শ্রী পতিতপাবন নিজের ভগ্নী জ্ঞানেই দেখেছেন। আর সেই সময় থেকেই শ্রী পতিতপাবন ও গুরুদাসী গুরুদেব ও সত্যায়তনের একনিষ্ঠ সেবক হিসেবে কাজ করে গেছেন। শ্রীমৎ সত্তর্ষিও পতিতপাবন ও গুরুদাসীকে যথেষ্ট স্নেহ করতেন। পরবর্তীকালে শ্রী পতিতপাবন সত্যায়তনের গঠন ও প্রচার কার্যের দায়িত্বপ্রাপ্ত সদ্গুরুর ইচ্ছায় এবং শ্রীমৎ সত্তর্ষি দেহরক্ষার পর যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তার আধ্যাত্মিক দিকটি তিনি অনেকটাই পূরণ করেন এবং অন্যান্য গুরু ভাই বোনেদের সঙ্গে আশ্রমের প্রচার ও গঠন কার্যে নিজেকে নিয়োজিত করেন, তার নিজস্ব ব্যবসা বন্ধ করে দিয়ে। গুরুদাসীও ছিলেন খুবই ভক্তিপ্রাণা। আগেই বলেছি, ওনাদের বাড়ি ছিল কুষ্টিয়ার এক গ্রামে। একবার শ্রীমৎ সত্তর্ষিকে নিয়ে ওনারা গ্রামের বাড়িতে গেলে সৎসঙ্গ লোকজন খুব হইচই হয়। গুরুদাসী রান্নাঘরে গুরুদেবের জন্য পায়েস রাঁধছেন, এতই মগ্ন যে রান্নাঘরের চালে আগুন লেগেছে, সবাই ডাকাডাকি করছে, কিন্তু তাঁর হুঁশ নেই। হাত ধরে টেনে রান্নাঘর থেকে বার করতে হয়। তাঁর বক্তব্য, গুরুদেবের পায়েস না নাড়লে যদি ধরে যায়, আমি তাই করছি, তোমাদের চিৎকার কানেও ঢোকেনি। এরকম ছিল তাঁর ভক্তি। সত্যায়তনের প্রতিষ্ঠার তৃতীয় বাৎসরিক উৎসব থেকেই ওনারা সত্যায়তনের আসা যাওয়া শুরু করেন এবং দেহাবসানের আগে পর্যন্ত সত্যায়তনের সেবা করে গেছেন। শ্রী পতিতপাবনের সঙ্গে যোগাযোগের পর শ্রীমৎ সত্তর্ষি কলকাতায় গেলে শ্রী পতিতপাবনের বাড়িতেই উঠতেন। ওই সময় তার সঙ্গে কলকাতায় অনেক বিশিষ্ট ব্যক্তি ও তাঁদের পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয় এবং অনেকে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। তাঁদের কথা পরে আসবে। দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম পর্ব আজ এই পর্যন্ত।